আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কেমন আছেন সবাই? এমন গ্রুপে কে কে আছেন? আজ পর্যন্ত আপনার টোটাল হচ্ছে গত 3 দিনে আমরা টোটাল 12টি ক্লাস নিয়েছি। 12টি ক্লাস যারা যারা করেছেন আজকের ক্লাসটা সহ তারা কমেন্টে জানাবেন। 12টি ক্লাস কে কে করেছেন কমেন্টে জানান, দেখি কে কে সবগুলো ক্লাস করেছেন, কে কে কমেন্টে একটু জানাবেন কাইন্ডলি। প্রত্যেকটা ক্লাস করেছেন কে কে, প্রত্যেকটা ক্লাস কে কে করেছেন একটু কমেন্টে জানান। একটা ক্লাসও মিস যায় নাই কার কার একটু দেখিনি। করেছি ভাইয়া, দেখি কে কে করেছেন একটু আমি জানতে চাই। সবগুলো ক্লাস করেছি, মাশাআল্লাহ করেছি সবগুলোকে। অনেকেই দেখতে পাচ্ছি, অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন আমার সাথে। আমি করেছি, তানিয়া নাসরিন কমেন্ট করেছে ফ্রম সিলেট, নো ক্লাস ইজ মিসড, ওকে ডান। ক্লাসের পড়া কি ক্লাসে শেষ হচ্ছে নাকি কিছু পড়া থেকে যাচ্ছে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমি চাচ্ছি ক্লাসে শেষ, দেন এরপরে আবার নিজেরা আপনারা বিআরএক্টের সাথে মিলিয়ে পড়বেন। আমি যা পড়াবো এগুলো বিআরএক্টের সাথে, আমরা যা পড়াচ্ছি এগুলো সবগুলো আবার বিআরএক্টের সাথে মিলিয়ে পড়বেন। ঠিক আছে? রাতের মডেল টেস্টে যেসব বিষয়গুলো আপনারা আটকে যাবেন, পারবেন না, ঠিক আছে, সেগুলোর সাথে সাথে বিআরএড খুলে এগুলো কনফার্ম করে নেবেন। 11টা করেছি মাস্টার্সের এক্সামের জন্য, আজকের ম্যাথটি মিস করলাম। একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে রাত যখন মডেল টেস্টে আপনি আটকে যাবেন কোনো প্রশ্নে, সাথে সাথে বিআরএড খুলবেন। ঠিক আছে? পরীক্ষার পরপরই আপনি বিআরএড খুলে ফেলবেন, বিআরএড সবগুলো খুলে ফেলবেন। 30-40টা ল যেগুলো আছে সবগুলো খুলবেন, খুলে কোন কোন জায়গায় আপনি আটকে গেলেন প্রত্যেকটা জিনিস মিলাবেন। এরকম যখন 15-20 বার যখন মিলাবেন, দেখি আপনাকে কে আটকাতে পারে। ইনশাল্লাহ আল্লাহ বিষয় হন তারা আপনি তো ইনশাল্লাহ। বইয়ের কোনো কারণ নেই, ওকে, এখানে কোনো ভয় নেই, এখানে আহামরি কিছু না। সিপিসি আবার পড়তে হয়, ক্লাসে ডান হচ্ছে, পরে বিআরএড মিলাতে হচ্ছে, সিপিসি আবার পড়তে হয়, অবশ্যই সিপিসি পড়তে হবে আপনাকে। ম্যাথ একটা মেয়ে, সিপিসি আবার পড়তে হয়। নৌসিন হক কমেন্ট করেছেন, সিপিসি তো পড়তেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ল। সিপিসি যদি নাই পড়েন তাহলে কি হবে বলেন? ইনশাল্লাহ বিআরএড মিলিয়ে পড়বেন, বিআরএড মিলিয়ে পড়বেন, ঠিক আছে? সবাই পড়া শুরু করার আগে একটু ডান্স করে নেন, ওকে? আচ্ছা, আমরা যে বিষয়টা আজকে অনেকগুলো বিষয় আমাদেরকে আলোচনা করতে হবে, তো একটা ইনস্ট্রাকশন দিয়ে, আজকে যেহেতু আমাদের পরীক্ষা আছে, পরীক্ষা শেষ করলেন, ঠিক আছে, এক্সাম শেষ হলো, শেষ হওয়ার পরে খাবার দাবার খেয়ে নেবেন 10 মিনিট। এখন প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সাথে সাথে পরীক্ষা শেষ হওয়ার পরে আপনার এরপরে আপনি বিআরএড সবগুলো খুলবেন, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে বিআরএড মূল আইনে গিয়ে সেখানে মার্ক করবেন, প্রশ্নটা আপনি বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আজকে পড়াটা শুরু করি, লেট করা যাবে না ভাই, আপনি তো না, আমি আসলে অনেক রিল্যাক্সে থাকি। আচ্ছা, যাই হোক, আমরা আজকে অনেকগুলো বিষয় আমাদেরকে আলোচনা করতে হবে। আলোচনার শুরুতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা আমার সাথে আপনারা জয়েন করেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। ল হবে মাথায়, নট খাতায়, তার মানে কি ম্যাথ কি আমি খাতায় করব? প্রিলিমিনারি ম্যাথ খাতায় করা যাবে না, প্রিলিমিনারি ম্যাথগুলো কিন্তু মাথায় নিয়ে আসতে হবে, নট খাতায়। প্রিলিমিনারি ম্যাথগুলো মাথায় নিয়ে আসতে হবে, নট খাতায়। বিআরএড ক্লাস দেবনাথ 19+70 শেষ, প্রশ্ন বিআরএড বাইর থেকে আসবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা গত ক্লাসে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছি আপনার ওমেনদেরকে কি করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না, বিফোর সানরাইজ, আফটার সানসেট নো অ্যারেস্ট।
এরপরে সেকশন 60 তে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছি। সেকশন 74 এ 30 ডেজ এর কথা বলেছিলাম, যেটা আবার অর্ডার 21 রুল 98 ও আছে 30 ডেজ এর বিষয়টা। এরপরে আমরা গতকাল প্রিসেপ্ট নিয়ে কথা বলেছি সেকশন 46। সেকশন 48 এ বলেছি প্রথম জারি মামলাটা 3 বছরের মধ্যে করতে হবে, দেন আমি 12 বছরের মধ্যে আরো অনেকগুলো মামলা করতে পারবো, যেটি লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 182 এবং 183 সাথে আমরা মিলিয়ে পড়বো বলেছিলাম। এবং এরপর আমরা সেকশন 51 এ বলেছি 5 ভাবে একটা ডিগ্রি এক্সিকিউট করা যায়, যেটি আবার অর্ডার 21 রুল 11 এর সাব রুল 2 এর যেতে বলা আছে। ওকে, সেম কথাটা বলা আছে। ডিগ্রি এক্সিকিউশনের জন্য আমি দুই ভাবে আবেদন করতে পারি, আমি ওরালি আবেদন করতে পারি, আবার রিটেন আবেদন করতে পারি। যদি পেমেন্ট অফ মানির ডিগ্রি হয় সেক্ষেত্রে আমি ওরালি অ্যাপ্লিকেশন করতে পারবো, কিন্তু যদি এটা অন্য কোনো ডিগ্রি হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে রিটেন অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে আমরা গত ক্লাসে আরো অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, তো আশা করি প্রত্যেকটা বিষয় আপনাদের মনে আছে এবং আপনারা মনে রেখেছেন। 75 এ আমি কমিশন নিয়ে কথা বলেছি, আর 88 এ আমরা ইন্টারপ্রিটার সুট নিয়ে কথা বলেছি। ওকে, এর বাইরে আমরা আরো অনেকগুলো বিষয় 3 মিনিটের মিনলা স্কুলটা আচ্ছা ইয়েস। এবার তাহলে আমরা আজকের ক্লাসে কি কি আছে সেই বিষয়গুলো দেখে নিই। যথারীতি ল হবে মাথায় নোট, খাতায় লিখি মাথায় কি কি আছে, তারপরে খাতা চেক করব। এবার আজকে যে টপিকগুলো আলোচনা করব, এখানে টপিকের মধ্যে আছে আপিল। পরীক্ষায় আপিল থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে, 5 স্টার দিয়ে দিলাম। আজকের আলোচনায় আমরা দেখব রিভিশন, আজকের আলোচনায় আসবে আপিল, আজকের আলোচনায় আমরা দেখব রুল কমিটি, আজকের আলোচনায় আমরা দেখব রুল কমিটি, আজকের আলোচনায় আমরা দেখব আপনার ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট, কোর্টের ইনহেরেন্ট পাওয়ার। আজকের আলোচনায় আমরা দেখব যে কোনো একটা ডিগ্রি বা অর্ডার বা জাজমেন্ট সংশোধন 152। আজকে আমরা আলোচনা দেখব সেকশন 153 জেনারেল অ্যামেন্ডমেন্টের বিষয়গুলো 153 তে। এর সাথে আরো অনেকগুলো বিষয় আলোচনা করব, জাস্ট টপিকটা লিখে দিলাম, কিন্তু আলোচনা করব সেকশন ওয়াইজ। প্রথমত অর্ডার এবং ডিগ্রির বিষয়ে আগে একটু প্রাইমারি কথা আবার একটু বলে দিই। অর্ডার এবং ডিগ্রি, আমরা সিপিসিতে যে অর্ডারগুলো আমরা দেখেছি, প্রথমত আমরা জানি সকল ডিগ্রি রেজিস্ট্রে কিন্তু কি যায়, আপিল করতে পারবেন। তবে সকল ডিগ্রি রেজিস্ট্রে কিন্তু আপনি কি করতে পারবেন না, সকল অর্ডার রেজিস্ট্রে আপনি আপিল করতে পারবেন না। আপনি শুধুমাত্র সেই সব অর্ডারের বিরুদ্ধে আপিল করতে পারবেন যেগুলো এই সিপিসির মাধ্যমে যেগুলোকে এপিলেবল বলা হয়েছে, যেগুলোকে এপিলেবল করা হয়েছে, আপিল যোগ্য করা হয়েছে, এগুলো ছাড়া আর অন্যান্য যে অর্ডারগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু কি করতে পারবেন না, আপনি আপিল করতে পারবেন না। আর যত ডিগ্রি আছে সবগুলো ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, তবে 3টা ডিগ্রি আছে যার এগেইনস্টে কিন্তু কোনো আপিল করা যায় না। ওকে, আপিল করা যায় না। তাহলে এখন প্রশ্ন আসতেছে, আমি যদি আপিল করি তাহলে আপিলটা আমি কোথায় করব, কোন কোর্টে আমি আপিলটা করব? ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি আপিল কোন কোর্টে করব, কয় দিনের মধ্যে আমি আপিলটা করব? ওকে, এবং আমি যে আপিল করতে পারবো এটা কোথায় বলা আছে? আমি যদি আপিল করি, এপিলেট কোর্ট এখানে কি কি করতে পারে, এপিলেট কোর্ট কি করতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে চলে আসবে। এবং কোন কোন ক্ষেত্রে আমি আপিল করতে পারবো না, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবার ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। একটা বিষয় আমরা সবাই জানি, যেখানে আপিল চলে না সেখানে রিভিশন চলে, সেখানে রিভিশন করা যায়। এখন প্রশ্ন হচ্ছে রিভিশনটা সিপিসিতে কোথায় আছে? কোথায় আছে আমরা দেখব সেকশন 112, সেকশন 113, 114, 115। 113তে আছে রেফারেন্স, 114তে আছে রিভিশন, 114তে আছে রিভিউ, 114তে আছে রিভিউ, 115তে আছে হচ্ছে রিভিশন। পরীক্ষায় প্রশ্ন আসে রিভিশন সিপিসির কোথায় আছে? সেকশন 115। আচ্ছা, আমরা সবসময় পরীক্ষার হলে রিভিশন করি সবার শেষে না, এই জন্য এই 3টার মধ্যে রেফারেন্স, রিভিউ, রিভিশন, এই রিভিশনটা হচ্ছে সবার শেষে 115। প্রশ্ন হচ্ছে আমি আপিল কতদিনের মধ্যে করব, আমি আপিল কতদিনের মধ্যে করব, আমি রিভিশন কতদিনের মধ্যে করব? আপিলেরটা লিমিটেশন একটা বলা আছে কতদিনের মধ্যে আমি আপিলটা করব। এখন রিভিশনের কথাটা কোথায় বলা আছে? এটা তো আমি লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 1 থেকে স্টার্ট করে 183 পর্যন্ত পদও তো আমি সেখানে পেলাম না। এখন আমি কি করতে পারি, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু
জানতে হবে। আমরা সবাই জানি একটা বিষয়, সেটি হচ্ছে সিপিসি কে দুই ভাগ করা হয়েছে। এক পক্ষে আছে আপনার সেকশনগুলো, আর এক পক্ষে আছে হচ্ছে অর্ডারগুলো। এই সেকশন যেগুলো আছে এগুলো ফ্রেম করে সংশোধন করে সব সময় হচ্ছে পার্লামেন্ট বা আমরা যেটাকে বলি সংসদ, কিন্তু অর্ডার যেগুলো আছে এগুলো সংশোধন করা হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট এই অর্ডারের যে রুলগুলো আছে এগুলো সংশোধন করার জন্য, এগুলো তৈরি করার জন্য সুপ্রিম কোর্ট একটা রুল কমিটি করে। কি করে বললাম? রুল কমিটি। প্রশ্ন হচ্ছে রুল কমিটি সিপিসির কোথায় আছে, রুল কমিটিতে মেম্বার কতজন আছে এবং কে কে আছে, এই প্রশ্নগুলো আমরা আজকে খুঁজে খুঁজে বের করব। আজকে যে আরেকটা বিষয় সেটি হচ্ছে আমি একটা কোর্টে মামলা করেছিলাম। খেয়াল করেন, আমি একটা কোর্টে মামলা করেছিলাম, এখন মামলা করেছিলাম জরিনার বিরুদ্ধে একটা মামলা করেছিলাম আমি খালা জাহাঙ্গীর মামলাটা করলাম, জরিনার বিরুদ্ধে মামলা করলাম। এখন কোর্ট জায়গাটা জরিনাকে দিয়ে ফেললো। এখন আমি কি করলাম? আপিলে চলে গেলাম। আমি চলে গেলাম এপিলেট কোর্টে, আমি চলে গেলাম রিভিশনাল কোর্টে। এখন জরিনা জায়গাটা পেয়ে, এখানে জরিনা করেছে ডান্স ক্লাব, কারণ জরিনা একটু নাচতে পছন্দ করে। এখানে ডান্স ক্লাব করলো, আমার কত সুন্দর ফুলের বাগান, মাছ সব সে ধ্বংস করে দিয়েছে। সে এখানে করেছে ডান্স ক্লাব। এখন রিভিশনাল কোর্টে যখন আমি গেলাম, আমি খালা জাহাঙ্গীর গেলাম রিভিশনাল কোর্টে, আমি গেলাম এপিলেট কোর্টে। এপিলেট কোর্ট বলল এই প্রথম যে কোর্টটা ছিল কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা ট্রায়াল কোর্ট, জরিনাকে যে ডিগ্রির মাধ্যমে যে জায়গাটা দিয়েছে আসলে এটা ঠিক করেনি। এখন এপিলেট কোর্ট এটা রিভার্স করে দিয়েছে, ওরা দিয়েছে আমার পক্ষে রায়, জায়গাটা আমি পাবো। এখন ধরেন জায়গাটা আমি পেলাম, এখন আমার কি মাছের এখানে ফিশারিটা আছে, এখানে কি ফুলের বাগানটা আছে? এখানে তো জরিনা তো শেষ করে দিয়েছে সবকিছু। এখন জরিনা যে আমার এত ধ্বংস করে ফেললো, ঠিক আছে, এখন সেটার আমি কি চাই? রেস্টিটিউশন চাই। প্রশ্ন হচ্ছে আমি এটার জন্য কি তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করব নাকি মানির মামলা করব? আমি কিসের মামলা তার বিরুদ্ধে করতে পারি? এখানে মামলা করতে পারবেন না, আপনাকে করতে হবে একটা অ্যাপ্লিকেশন। কি করতে হবে? অ্যাপ্লিকেশন করতে হবে। প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশনটা কোথায় করব? আমি কি অ্যাপিলেট কোর্টে করব নাকি রিভিশনাল কোর্টে করব, নাকি যে কোর্টে আমি প্রথম বিচার দিয়েছিলাম, যে কোর্ট রায়ের মাধ্যমে জরিনাকে জায়গা দিল, সে কোর্টে করব? আমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে প্রথম কোর্টে, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। এই কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স তখন এটা দেখাশোনা, এটা উনি আবার দেখবে, ঠিক আছে। এই অ্যাপিলেট কোর্ট যে সিদ্ধান্তটা দিয়েছে, উনি এই ঠিক সেম ভাবে উনি একটা অর্ডার দিবে। অর্ডারের মাধ্যমে কি করবে? জরিনাকে বলে দিবে তুমি এটা আগের মতো করে দাও। খালা জাহাঙ্গীরের যে অবস্থায় ছিল আগের মতো আবার এখানে খালা জাহাঙ্গীরকে রেস্টিটিউশন করা হবে, এমন ভাবে রেস্টিটিউশন করা হবে যেন খালা জাহাঙ্গীরকে সেখান থেকে উচ্ছেদই করা হয়নি। ওকে, এই 144 এর অধীনে যে আদেশটা কোর্ট দেয়, এটাও কিন্তু আমরা জানি সেকশন 2 এর 2 তে কিন্তু এটাকে ডিগ্রিতে ইনক্লুড করা হয়েছে। এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তো এতক্ষণ পর্যন্ত আমি ইন্ট্রোডাকশন দিয়েছি, র্যান্ডমলি অনেকগুলো কথাবার্তা বললাম। এতক্ষণের কথাগুলো মোটামুটি আপনি এখানে সেকশন এখনো বলিনি, ঠিক আছে, ভিতরে এখনো যায়নি, জাস্ট পুরো বিষয়টা একটু টাচ দিলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। তাহলে আমরা এবার আরেকটু সামনে চলে যাই, এবার ডিরেক্টলি সেকশন দিয়ে আলোচনা স্টার্ট করব, ঠিক আছে। প্রথমত হচ্ছে সেকশন 96 এ কি আছে দেখে নিই। সেকশন 96 এ কি আছে দেখে নিই। সেকশন 96 এ বলা হচ্ছে যতগুলো অরিজিনাল ডিগ্রি আছে সবকিছুর বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, সকল অরিজিনাল ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোন এক্সপার্টি ডিগ্রি যদি দেয়,
কোনো এক্সপার্টি ডিগ্রি যদি দেয় সেই ক্ষেত্রে এই এক্সপার্টি ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। এক্সপার্টি ডিগ্রি মানে কি? শুনানির তারিখ দেওয়া হলো কিন্তু খালা জাহাঙ্গীর আসলো কিন্তু জরিনা খাতুন আসে নাই। খালা জাহাঙ্গীরের বক্তব্য শুনে কোর্ট যে ডিগ্রিটা দিয়ে দিল এটাই হচ্ছে এক্সপার্টি ডিগ্রি, একতরফা ডিগ্রি দিয়ে দিল। এই একতরফা ডিগ্রির বিরুদ্ধেও কিন্তু কি করা যাবে? আপিল করা যাবে। 96 বলা হচ্ছে 96 বলা হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি যেটা আছে, কম্প্রোমাইজ ডিগ্রি আমরা যেটাকে সুলনামা ডিগ্রি বলি, এই কম্প্রোমাইজ ডিগ্রি যেটা আছে এই কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল চলে না। যে প্রশ্নটি সপ্তম জুডিশিয়ারিতে আসছে, সপ্তম জুডিশিয়ারিতে এই প্রশ্নটি আসছে, নিচের কোন ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল চলে না? এই কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপনি 7th VGS আসছে, আপনি কোনো আপিল চলবে না। আমরা গতকাল 89 এর সাবসেকশন 12তেও কিন্তু পড়েছি এডিআর এর মাধ্যমে যে ডিগ্রিটা আসে কম্প্রোমাইজ ডিগ্রি, তার বিরুদ্ধে আপিল রিভিশন কিছুই চলে না। আচ্ছা, 93 বলা হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপনি কি করতে পারবেন না? আপিল করতে পারবেন না। সপ্তম জুডিশিয়ারিতে প্রশ্ন আসছে, অষ্টম জুডিশিয়ারিতে এই ঠিক এই জায়গা থেকে প্রশ্নগুলো আসছে। যেমন এটা ছিল, এটাও কিন্তু আপনার অষ্টম জুডিশিয়ারির প্রশ্ন, নিচের কোন কিসের বিরুদ্ধে আপিল করা যাবে, তা হচ্ছে অরিজিনাল ডিগ্রি। অরিজিনাল ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, আর এক্সপার্টি ডিগ্রি যদি দেয় তার বিরুদ্ধেও আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। আর কম্প্রোমাইজ ডিগ্রি যদি দেয় তার এগেইনস্টে কিন্তু আপিল করা যাবে না। আরো কয়েকটা বিষয় আছে যেগুলোতে আপনি আপিল করতে পারবেন না। আমরা জানি এসআর অ্যাক্টের সেকশন 9 কোর্ট পজিশন নিয়ে যদি কোনো ডিগ্রি দেয় এই ডিগ্রির বিরুদ্ধে কিন্তু কোনো আপিল চলে না। আর স্মল কজ কোর্ট যেটা আছে, স্মল কজ কোর্ট যদি কোনো ডিগ্রি রায় দেয় তার এগেইনস্টে কিন্তু ডিগ্রি আপিল করা যায় না, আপিল করা যায় না। এই 3টা ডিগ্রির বিরুদ্ধে কিন্তু আপিল চলে না। তাহলে 96 আমরা দেখলাম কিসের বিরুদ্ধে আপিল করা যায়। 96 এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় একটু করে দেখে নিই। তাহলে আমরা 96টাকে একটু যদি শর্ট করি তাহলে দেখলাম তাহলে মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে। এক্সপার্টি বা একতরফা ডিগ্রি যেটা আছে, এক্সপার্টি ডিগ্রির বিরুদ্ধেও কিন্তু কি চলে? আপনার আপিল ওকে। কিন্তু কম্প্রোমাইজ ডিগ্রি যেটা আছে, কম্প্রোমাইজ, তার বিরুদ্ধে কিন্তু কোনো কি ধরনের আপিল করা যায় না। এটা সাবসেকশন সহ লিখে দিই 96 কোনো আপিল করা যাবে না। এগুলো 96 শুধুমাত্র ডিগ্রির কথা বলেছি, ডিগ্রির কথা বলেছি। প্রশ্ন হচ্ছে তাহলে অর্ডার এগেইনস্টে কি কোনো আপিল করা যাবে? আমি আপনাদেরকে আগেই বলেছি সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু সকল অর্ডারের বিরুদ্ধে ডিগ্রি অর্ডারের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন না? আপিল করতে পারবেন না। তাহলে আমরা যদি সেকশন 104 যদি একটু করে দেখে নিই, এই 104 এ অর্ডারের এগেইনস্টে আপিল করার বিধানটা এখানে দেয়া আছে। সেকশন 104 এ বলা হচ্ছে যদি কোর্ট সেকশন 35 এতে যদি কোনো অর্ডার দেয়, 35 এতে ছিল কেউ যদি কোনো ব্যাকজেসাস মামলা করে অথবা কোনো যদি ফলস মামলা করে, ব্যাকজেসাস মামলা করে, যদি কোনো ফলস ডিফেন্স নেয়, ঠিক আছে, তখন কোর্ট তাকে 20,000 টাকা পর্যন্ত অপরপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারে। এবার 95 এ বলা হচ্ছে যদি যে আদেশ, ইনজাংশনের যে আদেশটা দেওয়া হয়েছে এবং অ্যারেস্টের যে আদেশটা দেওয়া হয়েছে, অ্যাটাচমেন্টের আদেশ যেটা দেওয়া হয়েছে এটা ইনসাফিসিয়েন্ট গ্রাউন্ডের উপর দেওয়া হয়েছে, অপরপক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার কোর্ট আদেশ দিতে পারে। এই দুটার এগেইনস্টে কিন্তু আপনার আপিল চলবে। এই দুটাই কিন্তু এপিলেবল অর্ডার, এই দুটাকে কি করা হয়েছে? এপিলেবল করা হয়েছে। এই 104 এর এখানে আরেকটা কথা বলা আছে, যদি কোর্ট কাউকে যদি ফাইনাল অফ করে, কাউকে যদি অ্যারেস্টের আদেশ দেয়, অ্যাটাচমেন্টের আদেশ দেয়, তাহলে এইসব আদেশের বিরুদ্ধেও কিন্তু আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। তবে আদেশটা যদি এক্সিকিউশন অফ ডিগ্রির ক্ষেত্রে দেয়, যখন এক্সিকিউশন করতে গেলে সেই ক্ষেত্রে আপনাকে অ্যারেস্টের আদেশ দেওয়া হলো, অ্যাটাচমেন্টের আদেশ দেওয়া হলো, তখন কিন্তু আপনি এই অর্ডারের বিরুদ্ধে আপিল করতে পারবেন না। এক্সিকিউশন ব্যতীত কোর্ট যদি কাউকে ফাইনাল করে, কাউকে যদি অ্যারেস্ট করে, তাহলে অথবা কাউকে যদি ইনজাংশনের আদেশ দেয়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এই সব অর্ডারের এগেইনস্টে কিন্তু আপিল করতে পারবেন। এবং এই তিনটা হচ্ছে এপিলেবল অর্ডার। সেকশন 35 এর ভুয়া মামলা
যদি কেউ যদি করে, ভেক্সাস ফ্রাইভুলাস মামলা যদি কেউ করে, ফলস মামলা যদি কেউ করে, সেক্ষেত্রে 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে পারে অপর পক্ষকে। 95 হচ্ছে 10,000 টাকা পর্যন্ত। এবং কোর্ট যদি কাউকে ফাইন দিতে বলে, তারপর হচ্ছে অ্যারেস্ট করার জন্য আদেশ দেয়, এক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু এপিলেবল অর্ডার। তবে যদি এক্সিকিউশনের ক্ষেত্রে যদি দেয়, সেই ক্ষেত্রে সেটা কিন্তু এপিলেবল অর্ডার নয়। এখন এখানে আরেকটা কথা বলা আছে, আরেকটা কথা যেটা বলা আছে সেখানে বলা হচ্ছে এই কোডের মাধ্যমে, এসিপিসির মাধ্যমে যেটাকে এপিলেবল করা হয়েছে, সেই সব অর্ডারের বিরুদ্ধেও আপনি কি করতে পারবেন, আপনি আপিল করতে পারবেন। সেই সব অর্ডারের বিরুদ্ধেও আপনি আপিল করতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সিপিসির আর কোনো জায়গায় মনে একটা তালিকা আছে যেখানে অনেকগুলো অর্ডারের নাম দেওয়া আছে, যেগুলো রেজিস্ট্রে আপনি আপিল করতে পারবেন। আমরা যদি আপনার অর্ডার 43 তে যদি যাই, অর্ডার 43 তে যদি আমরা যাই, ঠিক আছে, আমরা যদি অর্ডার 43, তাহলে 40 লিখলাম, এরপর লিখতে হবে কত, 3, 1 2 3, ঠিক আছে। এই অর্ডার 43 রুল 1 এ যদি আমরা যাই, এই রুল 1 এ একটা লম্বা তালিকা দেওয়া আছে, অনেকগুলো অর্ডারের তালিকা দেওয়া আছে, যেখানে আপনি পাবেন হচ্ছে আপনার রিটার্ন অফ প্লেন। রিটার্ন অফ প্লেন এটা কিন্তু একটা অর্ডার, কিন্তু রিজেকশন অফ প্লেন এটা কিন্তু একটা ডিগ্রি। অর্ডার 7 রুল 10 রিটার্ন অফ প্লেন, প্লেন যদি রিটার্ন করে দেয় কোর্ট, রিটার্ন করে যদি কোনো আদেশ দেয়, সেটাও কিন্তু এখানে তালিকার মধ্যে সেটাও পাবেন। এটাও কিন্তু একটা এপিলেবল অর্ডার, এটা একটা এপিলেবল অর্ডার। এবং রুল 9, রুল অর্ডার 9, রুল 9, অর্ডার 9, রুল 13, এগুলোতেও কিন্তু আপনি কি করতে পারবেন, এগুলো কিন্তু সবগুলো কিন্তু এপিলেবল অর্ডার। এখানে একটা লম্বা লিস্ট আছে, এই লিস্ট তালিকার মধ্যে যেগুলো আছে এগুলোর বিরুদ্ধেও কিন্তু কি করতে পারবেন, এই অর্ডারের বিরুদ্ধেও আপনি আপিল করতে পারবেন, আদারওয়াইজ আপিল করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা দেখে নিলাম কোন কোন ডিগ্রি, সকল ডিগ্রির বিরুদ্ধে আমি আপিল করতে পারবো, তবে এই কম্প্রোমাইজ ডিগ্রি যেটা আছে এটার বিরুদ্ধে আমি আপিল করতে পারবো না। আর অর্ডারের ক্ষেত্রে আমি দেখে নিলাম অর্ডার এগেইনস্টে কিন্তু কি করা যায় না, আপিল করা যায় না। তবে এখানে যাদের নাম বলেছি তাদের বিরুদ্ধে কিন্তু আমি আপিল করতে পারবো। 35 এর 95 যদি কোনো অর্ডার দেয়, আর হচ্ছে কোডের 43 যে লিস্টটা আছে সেটা, এসব অর্ডারের বিরুদ্ধে আমি কি করতে পারবো, আপিল করতে পারবো। ওকে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন, 104 থেকে পরীক্ষায় আপনারা প্রশ্ন পাবেন, আর হচ্ছে এই জায়গা থেকেও আপনারা কি পাবেন, প্রশ্ন পাবেন। ওকে, তো আপনারা এই কোন কোন অর্ডার এবং ডিগ্রির এগেইনস্ট আপিল করা যাবে এই বিষয়টা একটু ক্লিয়ার রাখতে হবে আমাদেরকে। আপনারা দেখে একটু কমেন্ট চেক করে আপনারা পারবেন কিনা বলেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কিনা সবার? সাউন্ড বাড়ানো যাবে? সাউন্ড তো বাড়ানো যাবে, বাট শক্তির সীমাবদ্ধতার কারণে সাউন্ডটা বাড়াতে পারছি না। আমি ট্রাই করছি, বাট কেমন যেন একটু সাউন্ড বাড়াতে গেলে একটু কষ্ট হবে, এই জন্য একটু সাউন্ডটা ছোট করার ট্রাই করছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। এই জায়গায় প্রবলেম থাকলে ঝামেলা হবে। এই 25টা মেমোরাইজ করতে পারবেন না, এগুলো মনে থাকবে না। তবে একটা কাজ করবেন, বিআর অ্যাক্টে যাবেন, বিআর অ্যাক্টে গিয়ে এই 25টার প্রত্যেকটা জায়গায় গিয়ে এখানে পাশে লিখে রাখবেন, পাশে লিখে দিবেন এপিলেবল। যেমন অর্ডার, যেমন হচ্ছে আপনার অর্ডার 7 রুল 11, অর্ডার 7 রুল 11, রুল 11 তো এপিলেবল, এটা তো ডিগ্রি 10, অর্ডার 7 রুল 10 ওই পাশে লিখে দেবেন, লিখে দিবেন এপিলেবল, তখন আপনার মনে থাকবে। কারণ পরীক্ষায় যদি জিজ্ঞেস করে আপনার প্লেন যদি রিটার্ন করে আপনার রেমেডি কি, আপনার রেমেডি কি, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা কি করবে, ঝামেলা করবে। বা এখান থেকে একটি প্রশ্ন করেন, ভাইয়া কোডের কথা কি যেন বললেন, সাউন্ড ওকে, আচ্ছা প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে একটা কম্প্রোমাইজ ডিগ্রি দেওয়া হয়েছে 9। আচ্ছা, প্রশ্ন যেটি সেটি হচ্ছে সেকশন 35 এর অধীনে কোড একটা অর্ডার দিল, এখন আমি রিভিউ করব নাকি রিভিশন করব, আমি রিভিউ করব না রিভিশন করব, কমেন্টে জানাবেন। আমি রিভিউ করব না রিভিশন করব নাকি আপিল করব, ঠিক আছে। অর্ডার সেকশন 35 এর অধীনে যদি কোর্ট কোনো যদি আদেশ দেয়, 35 এর যেটা 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে পারবে বললাম, এখানে যদি কোনো আদেশ দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন,
আপনি কি আপিল করবেন, রিভিউ করবেন, না রিভিশন করবেন? কি করবেন দেখি পারেন কিনা, কমেন্ট করতে থাকেন। সামনে চলি। আপিল, আচ্ছা আপিল, হ্যাঁ আপিল তো আপনারা পারবেন, কিন্তু এখানে রিভিউ করা যাবে, ঠিক আছে। আচ্ছা রিভিউটা তাহলে লিঙ্ক আপ করে দিই। আপিল, আপিলটা তো বুঝলেন, তো রিভিউ কখন হবে দেখেন, রিভিউটা একটু বলে দিই। এক্ষেত্রে আমি রিভিউ করতে পারবো। কেন রিভিউ কখন করা হয়? নাম্বার ওয়ান, যে ক্ষেত্রে আপিলের বিধান আছে কিন্তু আমি আপিল করি নাই, আপিল আছে কিন্তু আমি আপিল করি নাই, তখন আমি কিন্তু রিভিউ করতে পারবো। তার মানে এখানে কিন্তু আপিল আছে, আমি আপিল করি নাই, তার মানে আমি রিভিউ করতে পারবো। আর একটা হচ্ছে আপিলের বিধান নাই, সেক্ষেত্রে কিন্তু কি করা যাবে, রিভিউ করা যাবে। আছে, করি নাই, করতে পারবেন, নাই সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, রিভিউ করতে পারবেন। আচ্ছা এখানের বাকি প্রশ্নগুলো আপনারা ইজি পারবেন, এগুলো একদম সহজ। তবে এখানে অনেকেই দেখবেন যে এখানে হাবুডুবু খাবে অনেকেই। এখন এই জায়গা থেকে আমরা এই দুটো বিষয় আমি একটু করে জুট দিলাম, কারণ এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই। এগুলো হচ্ছে হট স্পট 96 এবং হচ্ছে 104, এই দুইটা এগুলো হচ্ছে হট স্পট। এখন আমরা যে বিষয়টা বলবো সেটি হচ্ছে আচ্ছা এখন আমরা 96-104 এর পরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আরো একটি বিষয় যেটি আমাদের আলোচনা করতেই হবে, ঠিক আছে। এখন আপিলের আমরা যেটা বলে দিই, এটা পরীক্ষায় আসবে আপিল। এখন আমি আপিল কতদিনের মধ্যে করব, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু পরীক্ষায় আসবে। আপিলের লিমিটেশন পিরিয়ড কত এটা একটু দেখে নিই। প্রথমত আপনি যদি ডিস্ট্রিক্ট জাজের কাছে যদি আপিল করতে চান, আপনাকে আপিলটা করতে হবে 30 দিনের মধ্যে। আপনি যদি হাইকোর্ট ডিভিশনে যদি আপিল করতে চান, তাহলে আপনাকে করতে হবে 90 দিনের মধ্যে। কত দিনের মধ্যে বললাম? 90 দিনের মধ্যে আপনাকে আপিলটা করতে হবে। এখন এই কথাটা কোথায় বলা আছে? এটা বলা আছে লিমিটেশন অ্যাক্ট আর্টিকেল 152, আর এটা বলা আছে লিমিটেশন অ্যাক্ট আর্টিকেল 156। আর্টিকেলগুলো কিন্তু মাথায় রাখতে হবে, নট কাতাই। একটা প্রশ্ন দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার হাইকোর্ট ডিভিশনের কাছে কতদিনের মধ্যে আপিল করবেন, 60 দিন না 30 দিন? হাইকোর্ট ডিভিশন। এবার তাহলে আমরা আপিল করলাম, আপিল করার পরে এখন মামলাটা কোথায়, এপিলেট কোর্টে আছে। এখন দেখিনি এপিলেট কোর্ট এখানে কি কি করতে পারবে। সেকশন 107 বলা হচ্ছে এপিলেট কোর্টের পাওয়ার। পরীক্ষা প্রশ্ন আসছে এপিলেট কোর্টের ক্ষমতা কি 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 কি, এটা কোন সেকশনে বলা আছে? এই কথাটা বলা আছে সেকশন 107, যেখানে বলা হচ্ছে একটা অর্ডার বা ডিগ্রি এগেইনস্ট আপিল যখন এপিলেট কোর্টে আসবে, এপিলেট কোর্ট মামলাটাকে ডিটারমাইন করতে পারবে, টু ডিটারমাইন ফাইনালি ডিসপোজ করতে পারবে, ডিটারমাইন করতে পারবে, ডিসপোজ করতে পারবে। মামলাটাকে রিমান্ডে পাঠাইতে পারবে, পুনরায় বিচারের জন্য পাঠাইতে পারবে, অথবা আবার ইস্যু ফ্রেম করতে পারবে। ইস্যু ফ্রেম করে এটা যে কোর্ট থেকে আসছে সেই কোর্টে বিচার করার জন্য রেফার করতে পারবে। আরেকটা কাজ এখানে এপিলেট কোর্ট পারবে, এপিলেট কোর্ট চাইলে এখানে অতিরিক্ত সাক্ষ্য নিতে পারবে, এডিশনাল এভিডেন্স নিতে পারবে। ওকে, তাহলে প্রথমত হচ্ছে ফাইনালি ডিটারমাইন করতে পারবে, নিষ্পত্তি করে ফেলতে পারবে, অথবা মামলাটা আবার যেখান থেকে আসছে সেখান থেকে রিমান্ডে পাঠাইতে পারবে। তারপর হচ্ছে ইস্যু ফ্রেম করতে পারবে এবং এই ইস্যুর উপর বিচার করার জন্য আবার ট্রায়াল কোর্টে পাঠাইতে পারবে। আর অতিরিক্ত কিন্তু সাক্ষ্য নিতে পারবে, এডিশনাল এভিডেন্স নিতে পারবে। পরীক্ষায় প্রশ্ন আসছিল এপিলেট কোর্ট এডিশনাল এভিডেন্স নিতে পারবে, এই কথাটা কোথায় বলা আছে? পরীক্ষায় প্রশ্ন আসছে হচ্ছে আপনার 10ম জুডিশিয়ারি, 8ম জুডিশিয়ারিতে দুইটা প্রশ্ন আসছে শুধুমাত্র এই একটা সেকশন থেকে, ঠিক আছে। খেয়াল করেন হট স্পটটা কিন্তু আমরা চিনি না। আমরা কি করি, এখানে বুখারী শরীফের মতো একেবারে সবগুলো ভরে ফেলি, সবগুলো পরীক্ষা আসবে না, কিন্তু হট স্পট আছে। কোন জায়গা থেকে প্রশ্ন হবে এটা আমাকে একটু জানতে হবে। এখানে পরীক্ষায় তো আপনাকে এখানে গবেষক যাচাই করছে না, ঠিক আছে। এখানে আপনি বেসিক বিষয়গুলো পারেন কিনা মূলত এমসিকিউতে সেটাই যাচাই করা হয়। এই জন্য হট স্পট চিহ্নিত করতে হবে। 107 হচ্ছে হট স্পট, প্রশ্ন আসবেই। তারপর হচ্ছে সেকশন 96 প্রশ্ন আসবেই, 104 প্রশ্ন আসবেই, 35 এর প্রশ্ন আসবেই, তারপর 95 প্রশ্ন আসবেই, সেকশন 88 প্রশ্ন অবশ্যই আসবে, 75 প্রশ্ন আসবে, তারপরে হচ্ছে 30 ডেজ প্রশ্ন আসবে, সেকশন 60 প্রশ্ন আসবেই, 51 সেকশন অবশ্যই প্রশ্ন অবশ্যই আসবে, সেকশন 48 প্রশ্ন পাবেন, তারপরে 26 প্রশ্ন পাবেন, 27 30 32, তারপরে হচ্ছে 34 35, সেকশন 18 17 15 16, সেকশন 9 10 11, সেকশন 2
2 এর 2, 2 এর 3, 2 এর 8, 2 এর 10, 2 এর 11, 2 এর 12 মেইন প্রফিট। প্রশ্ন তো এগুলাই আসবে। আচ্ছা, এরপরে 107 এর যে বিষয়টা বললাম, এটা হচ্ছে অ্যাপিলেট কোর্টের পাওয়ার। এখান থেকে দুইটা প্রশ্ন কিন্তু চলে আসছে অলরেডি। এই 107 এর এই কথাগুলো আপনারা কিন্তু আবার পাবেন হচ্ছে এই অর্ডার 43 তে কিন্তু 41 এ কিন্তু এই অ্যাপিলেট কোর্টের এই পাওয়ারগুলো নিয়ে বিস্তারিত বলা আছে। এখন এই 41 এর প্রশ্ন হচ্ছে এই অর্ডার 41 এর কোন রুলের মধ্যে বলা আছে, কত নম্বর রুলের মধ্যে বলা আছে এই যে অ্যাপিলেট কোর্ট এডিশনাল এভিডেন্স নিতে পারবে, এই কথাটা কিন্তু অর্ডার 41 এর একটা রুলে বলা আছে। এই রুলটার নাম কি? ঠিক আছে, কোন রুলে বলা আছে? এখানে বলা আছে, আমি যদি ভুল না করি, রুল 27। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে সিআরপিসি যখন পড়বো, সিআরপিসি তেও তো একটা অ্যাপিলেট কোড আছে, ক্রিমিনাল অ্যাপিলেট কোড থাকবে না? ঠিক আছে, এখানে অ্যাপিলেট কোড হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের কোড, সেখানে অ্যাপিলেট কোড সেশন কোড। ওকে, প্রশ্ন হচ্ছে সিআরপিসির যে অ্যাপিলেট কোড আছে, এইও তো এডিশনাল এভিডেন্স নিতে পারবে। এখন এই যে এডিশনাল এভিডেন্স নিতে পারবে, এটা সিআরপিসির কোথায় আছে? এটা সিআরপিসির কোথায় আছে কমেন্টে জানাবেন। সামনে চলি। সেকশন 107 যদি না পারেন তাহলে মরে যান। 107 অনেক গুরুত্বপূর্ণ। এবার আমরা আরেকটু সামনে চলি। 107টা আমরা ক্লিয়ার করলাম। এখন আমাদের যে বিষয়টা একটু ফোকাসে রাখতে হবে, 104 আমরা অনেক কথা বললাম, 107 এখান থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন, এটা একটু মাথায় রাখবেন নোট খাতায়। এবারে আমরা চলে যাব হচ্ছে 114, 115 তে চলে যাই, অনেক বেশি গুরুত্বপূর্ণ। 113, 114, এরপর হচ্ছে 115। ওকে, 113 জাস্ট মনে রাখেন রেফারেন্স, পরীক্ষায় যদি প্রশ্ন আসবে রেফারেন্স কোথায় আছে এটা মনে রাখেন, যেগুলো ডিটেইলস আসবে সেগুলো নিয়ে আলোচনা করি। এবার হচ্ছে 14 হচ্ছে, এটা হচ্ছে রিভিউ, আর 115 হচ্ছে রিভিশন, আর এটা হচ্ছে রেফারেন্স। তিনটা প্রশ্ন পরীক্ষা আসবে, রিভিশন কোথায় আছে, আনসার সবাই লাগাবে 114। ঠিক আছে, রিভিশন কি 114 তে আছে বলেন? রিভিশন সবসময় পরীক্ষার হলে রিভিশন করি সবার শেষে, এই তিনটার মধ্যে রিভিশন সবার শেষে, 115 আনসার। ঠিক আছে, দেখেন তাহলে রিভিশন। এখন রিভিশন যেহেতু আসছে, আগে আপিলের সাথে রিভিশনের একটা ভালো সম্পর্ক আমরা জানি সবাই, আপিলের সাথে রিভিশনের একটা ভালো সম্পর্ক আছে। কারণ যেসব জায়গায় আমি আপিল করতে পারি না, সেই সব জায়গায় কিন্তু আমি রিভিশন করতে পারি। কথাটা ঠিক কিনা আপনারা বলেন, আপনারা বলবেন কথাটা সত্য কিনা? যে জায়গায় আমি আপিল করতে পারি না, আপিল করার বিধান নেই, সেই জায়গায় আমি রিভিশন করতে পারি। কথাটা সত্য কিনা জানাবেন। 428। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, 48 অফ দ্য কোড অফ প্রসিডিওর। সিপিসিটা বলেন, সিপিসিতে রুল 2 না, রুল 27 কেউ পারেন নাই, একজনও পারেন নাই, ভেরি আনফর্চুনেট। রুল 27 বলা আছে, রুল 27 অর্ডার 43, রুল 27 এ বলা আছে অ্যাপিলেট কোর্ট এডিশনাল এভিডেন্স নিতে পারবে, যেটা 107 এ বলা আছে, অর্ডার রুল 27। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে যেখানে আপিল চলে না সেখানে রিভিশন চলে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপিলের টাইম লিমিটেশন যদি 30 দিন এবং 90 দিন হয়, ডিস্ট্রিক্ট জাজের কাছে হচ্ছে 30 দিন, আর হচ্ছে 90 দিন হচ্ছে কার কাছে? হাইকোর্ট ডিভিশনের কাছে। 90 দিন হচ্ছে কার কাছে? হাইকোর্ট ডিভিশনের কাছে। এখন তাহলে রিভিশনের টাইম লিমিটেশন কত? রিভিশনের টাইম লিমিটেশনটা কিন্তু আপনার কোথায়? এখানে বলা নেই। ঠিক আছে, টাইম লিমিটেশনটা বলা নেই। এই বিষয়ে আপনার একটা কেস রেফারেন্স আছে, আমি কেস রেফারেন্সটা যদি বলি, 7 BLT অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট, পেজ নাম্বার 131। ঠিক আছে, 7 BLT, এটা একটু লিখে দিই আপনারা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। 7 BLT অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট, পেজ নাম্বার 7 নম্বর BLT খুলবেন, খুলে অ্যাপিলেট ডিভিশনের পার্টে যাবেন, পেজ নাম্বার 131 এ যাবেন। সেখানে বলা আছে এটা কোর্টের একটা কাস্টম যে আপনার হচ্ছে হাইকোর্ট ডিভিশনের ক্ষেত্রে আপনি রিভিশন ফাইল করবেন তাও 90 দিনের মধ্যে, আর ডিস্ট্রিক্ট জাজের কাছে ফাইল করবেন তাও 30 দিনের মধ্যে। পরীক্ষায় কিন্তু কেস রেফারেন্সের এই যে রিভিশন কতদিনের মধ্যে করতে হবে এটা পরীক্ষায় আসবে না, কেন? এটা বিআর অ্যাক্টে নাই। বিআর অ্যাক্টের বাইরে থেকে যেটা প্রশ্ন হবে না, প্রশ্ন আসবে কিন্তু এই আপিলেরটা, রিভিশনটা আসবে না, কারণ রিভিশনটা সিপিসিতে দেয়া নাই, কিন্তু সেম। ওকে, আচ্ছা, রিভিশন নিয়ে একটু বিস্তারিত কথা বলি। এখন কার রিভিশন কোথায় যাবে সেটা আগে একটু দেখে নিই। ঠিক আছে, প্রথমত একটা কথা খেয়াল রাখবেন, যত ডিগ্রি আছে প্রত্যেকটা ডিগ্রির এগেইনস্টে, প্রত্যেকটা ডিগ্রির এগেইনস্টে, ঠিক আছে, যত ডিগ্রি আছে, ডিগ্রি কার কার আছে, প্রথম হচ্ছে সহকারী জাজের ডিগ্রি, সিনিয়র সহকারী জাজের ডিগ্রি, যুগ্ম জেলা জাজের ডিগ্রি, ডিস্ট্রিক্ট জাজের ডিগ্রি, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ডিগ্রি, 5 জন। ঠিক আছে, এই সবাই 3, 4, 5 সকল ডিগ্রি এগেইনস্টে
আপিল চলে যাবে হাইকোর্ট ডিভিশনে, সকল ডিগ্রি এগেইনস্টে আপিল যাবে হাইকোর্ট ডিভিশনে। ওকে, এখন ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যদি কোনো অর্ডার দেয়, কোনো অর্ডার যদি দেয়, এই দুইজনের অর্ডার এগেইনস্টে আপিল যাবে তাও হাইকোর্ট ডিভিশনে। এবার সহকারী জাজ, অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যদি কোনো অর্ডার দেয়, তার এগেইনস্টে রিভিশন করবেন ডিস্ট্রিক্ট জাজের কোর্টে, সকল ডিগ্রির এগেইনস্টে আপিল যাবে হাইকোর্ট ডিভিশনের কাছে। ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের আদালত যদি কোনো অর্ডার দেয়, তার এগেইনস্টে আপিল যাবে, রিভিশন যাবে হাইকোর্ট ডিভিশনে, কারণ এর উপরে কিন্তু আর কেউ নাই, হাইকোর্ট ডিভিশনে আছে। এখন সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জজ যদি কোনো অর্ডার দেয়, তার এগেইনস্টে রিভিশনটা করতে হচ্ছে আমার কার কাছে? ডিস্ট্রিক্ট জাজের কাছে। কার কাছে করলাম? ডিস্ট্রিক্ট জাজ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান, এটা আমার জানার দরকার আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন, এই জায়গাটা ক্লিয়ার কিনা বলেন। এই জায়গাটা একটু করে ক্লিয়ার রাখতে হবে আমাদেরকে, এই ছোট জায়গাটা ক্লিয়ার কিনা। এটা না বুঝলে বাকিগুলো বুঝবেন না, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, পজিশন কমেন্ট করেছে, আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলি, বাকিদের ক্লিয়ার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সকল যত ডিগ্রি আছে, ডিগ্রিটা যে ডিগ্রি থেকে দিতে পারবে বলেন? সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জজ, ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তারা যদি কোনো ডিগ্রি দেয়, তার এগেইনস্টে আপিল করবো ডিরেক্টলি হাইকোর্ট ডিভিশনে। ডিস্ট্রিক্ট জাজ অথবা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যদি কোনো অর্ডার দেয়, তার এগেইনস্টে আপিলটা করবো হাইকোর্ট, রিভিশন করবো হাইকোর্ট ডিভিশন, আপিলটা রিভিশন। সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জজ যদি কোনো অর্ডার দেয়, তার এগেইনস্টে রিভিশন করবো ডিস্ট্রিক্ট জাজের কাছে। তাহলে এই তিনজনে যখন কোনো অর্ডার দেয়, তার এগেইনস্টে রিভিশনটা করলাম কোথায়? ডিস্ট্রিক্ট জাজের কাছে। এখন রিভিশন যখন আমি ডিস্ট্রিক্ট জাজের কাছে যখন ফাইল করলাম রিভিশনটা, ডিস্ট্রিক্ট জাজ যেই আদেশটা দিয়েছে, এখানে ডিস্ট্রিক্ট জাজ একটা অর্ডার দিল, ঠিক আছে? এখন এটার এগেইনস্টে আপনি এই জায়গায় লিভ ফর রিভিশন করতে পারবেন। এটাকে বলা হয় লিভ ফর রিভিশন। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে বাইরাতে লিভ ফর রিভিশন সিপিসি এর কোথায় আছে? আমরা জানি সবাই লিভ টু আপিল, আমরা লিভ টু আপিলের কথা সবাই জানি। লিভ টু আপিল, এটা আমাকে ভাইরাতে এটাও জিজ্ঞেস করা হয়েছিল, লিভ টু আপিল এই বিষয়ে অনেকক্ষণ প্রশ্ন করেছে আমাকে। লিভ টু আপিল, লিভ টু আপিল কোথায় আছে? এটা হচ্ছে সংবিধানের আর্টিকেল 103 আমরা এগুলো আমরা সংবিধান পড়ার সময় বলবো, এদিকে না যাই। লিভ টু আপিল আছে হচ্ছে কনস্টিটিউশন, লিভ ফর রিভিশন এটা হচ্ছে সিপিসি। এই লিভ ফর রিভিশন খেয়াল করেন, এটা হচ্ছে কিরকম বিষয় একটু বলে দিই। যদি এখন আমি এটাকে লিভ ফর রিভিশন, এটাকে সিপিসির সেকেন্ড রিভিশনও বলা হয়, এটাকে বলা হয় সেকেন্ড রিভিশন, খেয়াল করেন, ঠিক আছে? এখানে এটাকে বলা, এটা কিন্তু সেকেন্ড রিভিশন হয়ে যাচ্ছে। প্রথমে সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জজ যে অর্ডারের বিরুদ্ধে আমি রিভিশন করলাম ডিস্ট্রিক্ট জাজের কাছে, তাহলে প্রথম রিভিশন হয়ে গেল। এখন উনি একটা আদেশ দিয়েছে, তার এগেইনস্টে আমি আবার কোথায় চলে যাব? আমি চলে যাচ্ছি হাইকোর্ট ডিভিশনের কাছে। তাহলে এটা সেকেন্ড রিভিশন না? দ্বিতীয়বার রিভিশন হচ্ছে না? এখন আপনি ডিরেক্ট যাইতে পারবেন না, যাওয়ার সময় আপনাকে লিভ ফর রিভিশন, রিভিশনের জন্য অনুমতি নিতে হবে। লিভ ফর রিভিশন, প্রশ্ন হচ্ছে লিভ ফর রিভিশন এটা সিপিসির কোথায় আছে? 115 সবাই পারবে, কিন্তু পরীক্ষা আসবে সাবসেকশন, এই জন্য বলতে হবে 115/4। আনসার হচ্ছে 115 কত? 4। পরীক্ষায় কিন্তু আসবে 115/4। লিভ ফর রিভিশন কোথায় আছে? লিভ ফর রিভিশনটা আমি আবার বলছি, প্রথমে আমি একবার রিভিশন করেছিলাম ডিস্ট্রিক্ট জাজের কাছে, ডিস্ট্রিক্ট জাজের কাছে করলাম, এরপরে ডিস্ট্রিক্ট জাজ যে অর্ডারটা দিল, তার এগেইনস্টে রিভিশন আমি আবার করলাম হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে যে রিভিশন করলাম, এটা সেকেন্ড রিভিশন। রিভিশন ডিরেক্টলি করা যায় না, করতে হয় লিভ ফর রিভিশন, রিভিশনের জন্য লিভ নিতে হয়, অনুমতি নিতে হয়, ঠিক আছে? আর লিভ টু আপিল বিষয়টা কি? লিভ টু আপিল একটু কনস্টিটিউশনের বিষয়টা একটু বলে দিই। আপনি হাইকোর্ট ডিভিশনের সকল আদেশের এগেইনস্টে আপনি কি করতে পারবেন না, অ্যাপিলেট ডিভিশনে কিন্তু অ্যাজ অফ রাইট যেতে পারবেন না, আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে। আপনি ডিরেক্টলি আপনি আপিল করতে পারবেন না। এখানে আপিলের জন্য আপনাকে প্রথমে আপিলের জন্য চাইতে হবে কি লিভ টু আপিল, আগে লিভ টু আপিল ফাইল করতে হবে।
লিভ টু আপিল গ্রান্ট হলেই দেন হচ্ছে আপনার আপিল, ডিরেক্টলি আপিল করা যায় না। তবে তিনটা গ্রাউন্ডে কিন্তু ডিরেক্টলি আপিল করা যায়, অ্যাজ অফ রাইট আপিল করা যায়, আদারওয়াইজ আমরা রিপিটেড ডিভিশন অ্যাজ অফ রাইট আপিল করা যায় না। 103 আমরা কনস্টিটিউশন, এগুলো কনস্টিটিউশন পড়ার সময় পড়বে, এদিকে না যায় এই জায়গা। এই লিভ ফর রিভিশন, সেকেন্ড রিভিশন, একটা হচ্ছে সেকেন্ড রিভিশন বললাম, আবার বললাম লিভ ফর রিভিশন। তাহলে সরকারি জাজ, সিনিয়র সরকারি জাজ, যুগ্ম জেলা জজের কোনো অর্ডারের বিরুদ্ধে গেলাম কোথায়? ডিস্ট্রিক্ট জাজের কাছে। ডিস্ট্রিক্ট জাজ অর্ডার দিল, তার এগেইনস্টে আমি আবার রিভিশন করলাম, সেকেন্ড রিভিশন। সেকেন্ড আপিল নাই, কিন্তু সেকেন্ড রিভিশন আছে এই জায়গায়। ওকে, সেকেন্ড আপিল কিন্তু করা যায় না, ঠিক আছে? আপিলের এগেইনস্টে কোনো আপিল নেই। আপিলে যে জাজমেন্ট, যে অর্ডারটা আসলো, ডিগ্রিটা আসলো, তার এগেইনস্টে কিন্তু আপনি কি করতে পারবেন? রিভিশন করতে পারবেন, ঠিক আছে? যেহেতু আপিল করা যাচ্ছে না, রিভিশন করা যাবে। কিন্তু এই জায়গায় কিন্তু সেকেন্ড রিভিশনের একটা বিধান কিন্তু এই জায়গায় আছে। এবং লিভ ফর রিভিশন 115(4), এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে কাইন্ডলি একটু জানান। এই লিভ ফর রিভিশনের বিষয়টা, কনসেপ্টটা একটু ক্লিয়ার কিনা বলেন। আপনারা যখন বুঝে যাবেন, ঠিক আছে, আপনারা সাথে সাথে লিখে ফেলবেন, ক্লিয়ার মানে এটা ওকে বলবেন, ঠিক আছে? একটা কথা বললে হবে, ওকে। উপরে দেখা যাচ্ছে না, উপরেটা মুখে তো বললাম, এটা তো না দেখলেও সমস্যা নাই। হাইকোর্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনটা আবার বলেন, ইয়েস। সেকেন্ড, আমি সেকেন্ড ডিভিশন মানে দুইবার রিভিশন করলাম না, এমনি তো করা যায় না, দুইবার করলাম না। ডিস্ট্রিক্ট জাজের কাছে করলাম একবার, আবার ডিস্ট্রিক্ট জাজ থেকে হাইকোর্টে করতেছি আরেকবার, হাইকোর্ট ডিভিশনে। এটা হয়ে গেল সেকেন্ড ডিভিশন। ওকে, এটা 115(4) বলা আছে। ওকে, এবার আমরা তাহলে রিভিশন নিয়ে আর কোনো কথাবার্তা হবে না, এবার হচ্ছে রিভিউ নিয়ে কথা। তাহলে প্রথমত 115 রিভিউ আমি কোথায় করব? যেখানে আপিল আছে কিন্তু আমি আপিল করি নাই, তাহলে আমি রিভিউ করতে পারবো রিভিউকে। যেখানে আপিল নাই সেক্ষেত্রে আমি রিভিউ করতে পারবো। ওকে, রিভিউ আপনি কেন করবেন? কারণ এমন একটা ফ্যাক্ট পেয়েছেন যেটা কোর্ট বিচার করার সময় আপনার হাতে ছিল না, এমন একটা এভিডেন্স পেয়েছেন যেটা কোর্ট বিচার করার সময় আপনার হাতে ছিল না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? রিভিউ করতে পারবেন। ওকে, তাহলে রিভিউ সম্পর্কে আপনারা আরেকটু ডিটেলসে দেখে নেবেন। 115 আমরা চলে যাচ্ছি আরো সামনে। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে 122 এবং 123, এই দুটা বলে দিই। 122-এ বলা হচ্ছে সুপ্রিম কোর্টের রুল ফ্রেম করার ক্ষমতা আছে, মানে অর্ডারে কিন্তু অনেকগুলো রুল আছে, এই রুলগুলো তৈরি করার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের। পরীক্ষায় প্রশ্ন আসছে সুপ্রিম কোর্টের যে রুল তৈরি করার ক্ষমতা আছে, রুল করার যে পাওয়ার আছে তৈরি করার, এটা কোথায় বলা আছে? সেকশন 122। এখন রুল তৈরি করার জন্য একটা লাগবে হচ্ছে রুল কমিটি, একটা লাগবে হচ্ছে রুল কমিটি। প্রশ্ন হচ্ছে রুল কমিটিতে মেম্বার কারা কারা থাকবে? নাম্বার 1, এখানে থাকবে 3 জন হাইকোর্ট ডিভিশনের জাস্টিস, 3 জন থাকবে হাইকোর্ট ডিভিশনের বিচারক, আর 2 জন থাকবে, হাইকোর্ট ডিভিশন বলছে না সুপ্রিম কোর্ট বলছে, এখানে আপনার 123 3 জন থাকবে সুপ্রিম কোর্টের বিচারক। সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে হাইকোর্ট ডিভিশন এবং এপিলেট ডিভিশন দুটোটার সমন্বয় হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? এই জন্য আমাকে এখানে হাইকোর্ট বলবো না, সুপ্রিম কোর্ট বলে বলতে হবে। সুপ্রিম কোর্ট মানে দুটোটা। এরপরে 2 জন থাকবে হচ্ছে আপনার লয়ার, হাইকোর্ট ডিভিশনের 2 জন থাকবে অ্যাডভোকেট, আরেকজন থাকবে লোয়ার কোর্টের বিচারক, নিম্ন আদালতে একজন দেওয়ানি আদালতের বিচারক। এখানে 3 জন যে নিবে, এই 3 জনের মধ্যে অবশ্যই একজনের একটা এক্সপেরিয়েন্স লাগবে, যেটা বলা হলো যে 3 বছর জেলা জজ হিসেবে কর্মরত ছিল এই 3 জনের মধ্যে। মানে আগে জেলা জজ ছিল, পরে কিন্তু ওই যে আমরা প্রমোশন পাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারক হলো আর কি। এই 3 জনের মধ্যে একজন আগে জেলা জজ ছিল এক সময়, কিন্তু এরপর উনি প্রমোশন পেয়ে কোথায় আসছিল? উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারক হয়েছিল। তাহলে 3 জন, 2 জন, এই একজন, মোট হলো রুল কমিটিতে কয়জন? 6 জন। আর এদেরকে নিয়োগ দিব হচ্ছে দে আর অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। শেষ। 122 123। পরীক্ষায় প্রশ্ন আসছে জুডিশিয়ারিতে, একটা প্রশ্ন আসছিল, সেটা একটু আগে বলে দিই। 137 একদম সহজ প্রশ্ন, কি প্রশ্ন আসে সেটা বলে দিই। এটা 12তম জুডিশিয়ারির একটা প্রশ্ন। 12 জুডিশিয়ারিতে জিজ্ঞেস করা হয়েছিল আদালতের ভাষা কি হবে, এটা কোথায় বলা আছে? 137-এ বলা আছে, আনসার এতটুকু, 1 নম্বর। শেষ। ওকে, এটা একটু আপনারা দেখে নেবেন। এবার আমরা 135-এর ক, 135-এর ক দেখে নেবেন। এখানে দেখবেন মেয়েদেরকে অ্যারেস্ট করা যায় না, বিষয়গুলো দেখে নেবেন। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 144 নিয়ে আমি শুরুতেই আলোচনা করেছিলাম, ঠিক আছে? জরিনা 144 হচ্ছে এখন জরিনা এবং খালা জাহাঙ্গীরের একটা মামলা। তাহলে দেখেন এই মামলা করলো, ঠিক আছে? 2 জনে এখানে পার্টি। এখন কোর্ট, ট্রায়াল কোর্ট কি করলো? জায়গাটা জরিনারে দিয়ে দিল। জরিনাকে যখন দিয়ে দিল, খালা জাহাঙ্গীর চলে গেল এপিলেট কোর্টে, চলে গেল রিভিশনাল কোর্টে। এখন এপিলেট কোর্ট, রিভিশনাল কোর্ট এই ট্রায়াল কোর্টের যে সিদ্ধান্ত ছিল এটাকে উল্টাই হচ্ছে, রিভার্স করে দিল, এটাকে বেড়াই করে দিল, ঠিক আছে? পরিবর্তন করে দিল।
ঠিক আছে, এখন পরিবর্তন যেহেতু করে দিল, এটা আবার খালেদা জাহাঙ্গীর যদি পায়, কিন্তু জরিনাথ এই জায়গায় দখলে, সেখানে তো অবস্থা খারাপ করে দিচ্ছে, এখানে সবকিছু নষ্ট করে দিচ্ছে। তাহলে এখন খালেদা জাহাঙ্গীর তার এই নষ্ট হওয়া জিনিসগুলো কিভাবে ফেরত পাবে, এই জন্য তাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যেটাকে আমরা বলি রেস্টিটিউশনের অ্যাপ্লিকেশন। এটা করতে হবে কিন্তু ট্রায়াল কোর্টে অ্যাপ্লিকেশনটা করবেন। এটা আমি ক্লাসের শুরুতে অনেক বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, সেকশন 151 থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, 152 থেকে প্রশ্ন আসবে, 153 থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এই জায়গায় একটু সবার একটু সমস্যা আছে। ঠিক আছে, ফর এন্ডস অফ জাস্টিস এবং প্রিভেন্ট মিসক্যারেজ অফ অ্যাবিউজ অফ প্রসেস অফ কোর্ট। কোর্টের আপনার হচ্ছে এখানে কি বলা আছে, 150 আদালতের ইনহেরেন্ট ক্ষমতা দুই ক্ষেত্রে, এক হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে, আর এক হচ্ছে আদালতের কার্য প্রণালীর জন্য অপব্যবহার না হয়। এই দুটা ক্ষেত্রে কোর্ট, এখানে দুইটা ক্ষেত্রে কোর্ট ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে। কোর্ট কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। এমন একটা রিমেডি দেওয়া দরকার যেটা এখানে দেয়া নাই। যেমন আমরা যদি অর্ডার 7 দেখি, অর্ডার 7 এর রুল 11 এর মধ্যে রিজেকশন অফ প্লেন্টের 4টা গ্রাউন্ড দেয়া আছে। এখন যে প্লেনটা আসছে, এটা কিন্তু কোর্ট চাচ্ছে রিজেক্ট করার জন্য, কিন্তু এই অর্ডার 7 রুল 11 এর মধ্যে গ্রাউন্ড গুলো নাই, মানে এই গ্রাউন্ড গুলো কিন্তু দিয়ে কিন্তু এটা কাজ হচ্ছে না। তখন কোর্ট 151 রেফার করে ইনহেরেন্ট পাওয়ার এনে কোর্ট কিন্তু এটাকে কি করতে পারবে, রিজেক্ট করে দিতে পারবে। এবার 152 কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, যে ডিগ্রিটা দিয়েছে, যে অর্ডারটা দিয়েছে, সেখানে যদি কোনো ভুল হয়, এটাকে বলা হয় ক্লারিক্যাল মিস্টেক। ক্লার্ক বা কর্মচারী যে ভুল করে সেটাকে বলা হয় ক্লারিক্যাল মিস্টেক বা করণিক ভুল। কেরানির যে ভুল তার নাম করণিক ভুল। এইসব ভুলগুলো কিন্তু সংশোধন কোর্ট নিজেও পারবে, আর আপনি যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু কোর্ট সংশোধন করতে পারবে। আর 153 হচ্ছে জেনারেল অ্যামেন্ডমেন্ট। জেনারেল সংশোধনী। আমরা সবাই জানি, আপনার যদি প্লেন্টে যদি কোনো ভুল হয় অথবা রিটেন স্টেটমেন্টে যদি কোনো ভুল হয়, সেক্ষেত্রে আমরা অর্ডার 6 রুল 17 একটা অ্যাপ্লিকেশন কোর্টকে দিই, ইউর অনার আমার প্লেন্টে ভুল হয়েছে, আমার রিটেন স্টেটমেন্টে ভুল হয়েছে। তাহলে সেটা আমরা সংশোধনের জন্য দরখাস্তটা দিই অর্ডার 6 রুল 17-এ। এখন কোর্টকে আমি দিয়েছি একটা অ্যাপ্লিকেশন। কিসের অ্যাপ্লিকেশন? আমি দিয়েছি 144 এর একটা অ্যাপ্লিকেশন, অথবা আরো শত আমি ইনজাংশনের একটা অ্যাপ্লিকেশন দিলাম, আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। সিপি প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্টে ভুল হলে এটা তো এখানে আসে বুঝলাম, কিন্তু এই যে অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল হলে তখন কোথায়, কোন আর্টিকেলের অধীনে, কোন সেকশনের অধীনে আমি অ্যাপ্লিকেশন করব, তখন আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে 153 অধীনে। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি ট্রাই করেছি যে বিষয়গুলো পরীক্ষায় আপনাকে ধাক্কা মারবে সেই বিষয়গুলো কভার করতে। আর আমি বিশ্বাস করি, আশা করি এই বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আপনারা ডাইরেক্টের সাথে এগুলো জাস্ট একটু লিঙ্ক আপ করবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। ভাইয়া বাইনা নামা আর বাইনা নামা কি বয়না নামা কি? 6 জন একটু ক্লিয়ার করবেন। একটা কমিটি করতে ন্যূনতম 7 জন লাগে, কিন্তু 123 অনুযায়ী 6 জন। একটা কমিটি করতে 7 জন লাগে, এটা কোথায় বলা আছে? এটা আপনি আমাকে বলেন, এটা কোথায় আছে? এটা তো আমি কখনো শুনিনি। জেলা জাজ থেকে সুপ্রিম কোর্টে জাস্টিস হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই হওয়া যায় এবং অনেকেই হয়েছে। জেলা জাজ থেকে জাস্টিস অনেকেই হয়েছে এবং হওয়া যায়। ভাইয়া সিপিসি 3 এর সিলেবাস সেকশন 158 পর্যন্ত। আজকে কি সিপিসি 4 পর্যন্ত শেষ? আজকে সিপিসি 4 তো শেষ করে ফেলছি। আজকে সিপিসি 4 শেষ। সিপিসি 4 এর ওইখানে কিছু নাই, ওইখানে সেকশন আছে হচ্ছে আপনার কয়েকটা। 153টা হচ্ছে আপনার, আমরা রিটেন স্টেটমেন্ট এবং প্লেন্ট সংশোধনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটা করি অর্ডার 6 রুল 17-এ। ঠিক আছে, ওই দুটো হচ্ছে ওইখানে। এখন যদি কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি আমার ভুল হয়, তখন আমি কোন সেকশনের অধীনে আপনার অ্যাপ্লিকেশন করব, এটাই হচ্ছে 153। ঠিক আছে, মানে প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট বাদ দিয়ে অন্য জায়গায় যদি সংশোধনের প্রয়োজন হয়, অ্যাপ্লিকেশনটা দিবেন 153-তে। ওকে, জাজ হওয়া যায় 153 এর পর কি বললেন ভাইয়া? 123-এর পরে ওখানে কি বললাম? ওখানে ওই যে কোর্টের ভাষার কথা বললাম। আর রুল কমিটি করতে 7 জন লাগে, এটা আপনি কোথায় পেয়েছেন এটা একটু বলেন আমাকে। 148টা একটু বুঝাই দেন। 148টা পড়াই নেই। 148 কি ছিল? 148 144 পড়াইছি। আচ্ছা, 122টা হচ্ছে রুল কমিটি। আমরা জানি যে সংবিধানের সিপিসি সেকশনগুলো কিন্তু তৈরি করবে, সংশোধন করবে পার্লামেন্ট, কিন্তু যে অর্ডারগুলো আছে, রুলগুলো আছে, এগুলো কিন্তু করবে আপনার সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টকে এই আপনার রুল ফ্রেম করার কি দেওয়া হয়েছে, ক্ষমতা দেয়া হয়েছে। রুল ফ্রেম করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। এই বিষয়টা বলা আছে 122।
এটা ফ্রেম করার জন্য সুপ্রিম কোর্ট একটা কমিটি করবে। এই কমিটির কথা বলা আছে 123, যেখানে 6 সদস্যের কমিটি। কিন্তু কাছ থেকে রবি 7 সদস্যের কমিটি লাগে, এটা কোথায় পেয়েছে এটা তো আই ডোন্ট নো। বয়নানামা আর বাইনানামা, বয়নানামা বলে কোনো শব্দ নাই, যা আছে সেটা হচ্ছে বাইনানামা। বাইনানামা হচ্ছে কন্ট্রাক্ট ফর সেল, ঠিক আছে? কন্ট্রাক্ট ফর সেল, আপনার সাথে আমার চুক্তি হলো, আপনার জায়গাটা আমাকে বিক্রি করবেন 50,000 টাকা, আপনাকে আমি 20,000 টাকা দিয়েছি, বাকি 30,000 টাকা দিলে আপনি আমার নামে একটা দলিল করে দিবেন, ঠিক আছে? এটার নাম হচ্ছে সেল ডিড। সেল ডিটের আগে যেটা করা হয় চুক্তি, আপনি আমাকেই বিক্রি করবেন 1 লাখ টাকা দিয়ে 5 মাস পরে, এটা এই চুক্তিটার নাম হচ্ছে বাইনানামা, যাকে বলি কন্ট্রাক্ট ফর সেল। যেটা আপনার হচ্ছে যেটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টও বলা আছে সেকশন 44 এর এতে, এবং রেজিস্ট্রেশন অ্যাক্টও বলা আছে সেকশন 17 আছে, 17 এর এতেও আছে। এই যে আপনার কন্ট্রাক্ট ফর সেল, যেটা রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটরি, এবং আপনাকে 30 দিনের মধ্যে এটা রেজিস্ট্রেশন করতে হবে। কন্ট্রাক্ট ইয়াতে রেজিস্ট্রেশন একটা বলা আছে। ভাইয়া 148, আচ্ছা 148 নেক্সট দিন বলবো, বুঝছি ভাইয়া। 122টা আরেকবার, 122টা আরেকবার, আচ্ছা 122টা হচ্ছে আপনার রুল। এটা সুপ্রিম কোর্ট কি করতে পারবে, আমরা যে অর্ডারগুলো বললাম সিপিসিতে, এগুলো সংশোধন করতে পারবে, বানাইতে পারবে, এগুলো হচ্ছে এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের কাজ, সুপ্রিম কোর্টকে দেয়া আছে, বুঝছেন? কিন্তু সেকশন যদি হাত দিতে পারবে না, সেকশন হাত দিবে পার্লামেন্ট, বাকিগুলো সুপ্রিম কোর্টে পারবে। এবং এগুলো করার জন্য সুপ্রিম কোর্টের একটা কমিটি আছে, যেটাকে বলে রুল কমিটি। এনলার্জমেন্ট অফ টাইম, আচ্ছা এটা আমি নেক্সট দিন আলোচনা করবো, এখন আপাতত না যাই। তো আজকের মতো এখানে শেষ করছি, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা। সিপিসি মনে হয় 4টা ক্লাস ছিল, কিন্তু আমরা 3টা ক্লাসে এই সিপিসির বিষয়গুলো নিয়ে আসছি। তো আমি আশা করবো আপনারা বিআর অ্যাক্টের সাথে এই বিষয়গুলোটি মিলিয়ে পড়বেন। এই সময়ে সকরাতুল মউত, প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সময়ের প্রতি যারা যত্নবান হবেন, যারা সময়কে গুরুত্ব দিবে, তারা সবাই প্রিলিমিনারিতে পাস করবে, এটার গ্যারান্টি ওয়ারেন্টি এটা আমি দিচ্ছি। যারা সময়ের প্রতি গুরুত্ব দিবে না, এখনো নাক ডেকে সারাদিন ঘুমায়, 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমায়, তাদের দ্বারা আসলে এই লগুলো তাদের দ্বারা সম্ভব নয়। এখন ঘুমাইতে হবে সর্বোচ্চ 5 ঘন্টা, 5 ঘন্টা দ্যাটস এনাফ। 5 ঘন্টা ঘুম, আর কোনো আমার কাজ নাই, খালি পড়া। সকিনা, জরিনা, রেশমা সবাইকে আপাতত বিদায়। তোমাদের সাথে কথা হবে পরে, এটা কিন্তু বলতে হবে। ইম্পর্টেন্ট সেকশনগুলো, ঠিক আছে, যেগুলো ক্লাসে পড়াইছি সবগুলো ইম্পর্টেন্ট, আপনারা ক্লাস থেকে এগুলো একটু নোট করে নেবেন, ঠিক আছে? আর একটু মেনশন করেন, এটা আমি মেনশন অলরেডি ক্লাসে করেছি, যেগুলো ক্লাসে করেছি সবগুলো ইম্পর্টেন্ট। এর বাইরে যদি মডেল টেস্টে যদি এর বাইরে থেকে প্রশ্ন আসে, এবং এর বাইরে যদি অন্য কোথাও আপনার কাছে যদি প্রশ্ন আছে বলে মনে হয়, সেটা কিন্তু আপনি পড়ে নেবেন, সেটা আপনি অবশ্যই পড়ে নেবেন। কারণ আপনি মডেল টেস্ট যেটা সামনে আসবে ওটাও নেবেন, তারপরে হচ্ছে আমাদের মডেল টেস্টগুলো দিবেন, ওখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় থাকবে, ওগুলো দেখে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি এবং বিদায় নিচ্ছি। সবাই ভালো